পড়ছিলাম মেজর শিকদার কলমে ঈশিতা ঈশা পর্ব সংখ্যা ৯। আপনি না সেদিন গেলেন, আজ আবার ঢাকা এলেন কিভাবে? অনেকক্ষণ চুপ থাকার পর প্রশ্নটা করে বসে তৃণা। গাড়িতে করে গিয়েছিলাম, আবার গাড়িতে করে এসেছি। আমি তা জানতে চাইনি। ড্রাইভিং করা অবস্থায় রৌনক তার দিকে তাকায়, ভুরু উঁচিয়ে প্রশ্ন করে, তাহলে কি জানতে চাইছো? ঢোক গিলা তৃণা উত্তর দেয়, আপনার হঠাৎ উপস্থিতির কোনো বিশেষ কারণ আছে কিনা তা জানতে চাই। রৌনকের মুখায়ব কোমল হয়, খানিকটা হাসে সে, চোখ সরিয়ে জবাব দেয়, বিশেষ কারণ আছে আবার নেই। তৃণা ভ্রু কুঁচকে তাকায়, এটা কেমন উত্তর? রৌনক সামান্য হাসে, যে কারণ বললে তুমি বিশ্বাস করবে না সেটা আছে, আর যে কারণ তুমি শুনতে চাও সেটা নেই। তৃণা চুপ করে যায়। কথাটা স্বাভাবিকভাবে বলা হলেও ভেতরে কোথাও গিয়ে লাগে। গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে। সূর্যের ক্ষীণ আলো জানালার কাছে লম্বা দাগ কেটে যাচ্ছে। তৃণা আঙুল দিয়ে সিটের সেলাইয়ের ওপর অকারণে রেখা আঁকে। আমি কি কিছু ভুল করেছি? নিচু স্বরে প্রশ্নটা করে। রৌনক সঙ্গে সঙ্গে উত্তর দেয় না। কয়েক সেকেন্ড চুপ থাকে, শুধু গাড়ির শব্দ শোনা যায়। তারপর বলে না। ফট করে তৃণার মুখ থেকে অদ্ভুত এক প্রশ্ন বের হয়, তাহলে দূরে থাকেন কেন? প্রশ্নটা করেই এক হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে মেটা। রৌনক এবার গাড়ির গতি একটু কমায়। সামনে প্রায় ফাঁকা রাস্তা। টিনার দিকে এক পলক তাকিয়ে উত্তর দেয়, দূরে থাকি না, তোমার ভুল ধারণা। থাকেন। নিজেকে সামলাই। রৌনকের এই স্বীকারোক্তিটা অপ্রত্যাশিত। টিনা তাকিয়ে থাকে তার দিকে। এমন উত্তর সে আশা করেনি। মেয়েটা ফিরতি প্রশ্ন করে, আমার জন্য? রৌনক এবার চোখ ফেরায় না, সামনে তাকিয়ে বলে, নিজের জন্য, আর হয়তো তোমার জন্যও। টিনার বুকটা হালকা কেঁপে ওঠে। আমি কি এতটাই কঠিন? তুমি কঠিন না। রৌনকের কণ্ঠ নরম হয়, তুমি খুব সহজ। তুমি বর্ষায় ঝরা প্রথম বৃষ্টির ন্যায় শীতল, যেই শীতলতায় ভিজলে মাদকতায় জড়িয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। লোকটার কথা শুনে তৃণা থ হয়ে যায়। তার স্থানে অন্য কেউ হলে পরবর্তী প্রশ্নটা হয়তো করতো না, কিন্তু সে করে বসে। সেটা সমস্যা, তাই দূরে দূরে থাকেন। সমস্যা না, তবে সহজ জিনিস ভাঙলে শব্দ বেশি হয়। আমি তোমায় ভাঙতে চাই না। গাড়ির ভেতর নীরবতা নেমে আসে। তৃণা ধীরে জানালার বাইরে তাকায়। তার চোখে আলো পড়ে আবার সরে যায়। কিছুক্ষণ পর সে খুব ধীরে বলে, আপনি চলে যাওয়ার পর সবটা ফাঁকা লাগছে। রৌনকের হাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে আসে, কিন্তু সে কিছু বলে না। তৃণা যোগ করে, রিশান আপনাকে খুঁজে, সবাই খুব মিস করে আপনাকে। এরপর রৌনক তাকায়, প্রশ্ন করে, শুধু রিশান? প্রশ্নটা খুব সহজ, কিন্তু সরাসরি। তৃণার গলা শুকিয়ে যায়। সে উত্তর দেয় না। লোকটা এভাবে সরাসরি প্রশ্ন করে তাকে বিভ্রান্ত করবে ভাবেনি সে। গাড়ি একসময় শহরের ভিড় ছেড়ে অপেক্ষাকৃত নিরিবিলি এলাকায় ঢোকে। রাস্তার পাশে বিশাল বড় বড় গাছ। রৌনক হঠাৎ বলে, তুমি কি আমার সাথে স্বাভাবিক থাকতে পারো? টিনা অবাক হয়, মানে? ভয় ছাড়া, ভাবনা ছাড়া, শুধু? কয়েক মুহূর্ত চুপ থেকে যোগ করে, শুধু পাশে থাকা। পারবে থাকতে? টিনা কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে বলে, চেষ্টা করব। রৌনক মাথা নাড়ে, চেষ্টা না। একটু থামে, আমার পাশে থাকলে অভিনয় করতে পারবে না, স্বাভাবিকভাবে থাকতে হবে, কোনো ভনিতা করতে পারবে না। টিনা নিঃশ্বাস নেয়। ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন করব। করো। আপনি আজ আমাকে নিতে এলেন দায়িত্ব থেকে, নাকি? কথা শেষ করে না। রৌনক উৎসুকভাবে বলে, নাকি কি? নিচু স্বরে টিনা জবাব দেয়, নাকি ইচ্ছে থেকে। রৌনক এবার সরাসরি তাকায় তার দিকে, চোখে সেই স্থিরতা, কিন্তু স্বর অনেক নরম। সে জবাব দেয়, ইচ্ছে থেকে। শব্দটা খুব ধীরে বলা, তবু গাড়ির ভেতর স্পষ্ট শোনা যায়। টিনার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যায়। রৌনক আবার সামনে তাকায়। গাড়ি ধীরে একটি নিরিবিলি লেনের দিকে মোড় নেয়। টিনা কেমন ঘোরের মাঝে চলে যায়। সবকিছু কেমন এলোমেলো লাগছে তার। কতটা সময় চলে গেছে গাড়ির ভেতর তার টের পায়নি সে। ঘোর ভাঙে গাড়ি থামলে। টিনা আশেপাশে তাকালে দেখে তাদের গাড়ি এক দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে। আশেপাশে গ্রামীণ পরিবেশ। রৌনক ড্রাইভিং সিটে বসে কাউকে কল লাগায়। টিনা তার দিকে তাকিয়ে প্রশ্ন করে, আমরা কোথায় এলাম? রৌনক ইশারায় তাকে 2 দেখায়। সে বুঝে নেয় 2 মিনিট পর সে তার প্রশ্নের উত্তর পাবে। ফোন কানে দিয়ে রৌনক অপর পাশের ব্যক্তিকে বলে, আমি বাসার নিচে, ওকে নিয়ে আসো। অপর পাশ থেকে কিছু বললে রৌনকের কোমল চেহারায় বিরক্তিতে ছেয়ে যায়। আমি উপরে আসবো না, ওকে জলদি নিয়ে আসো। কথাটা বলে কল কেটে দেয় সে। আগামাথা কিছুই বুঝতে পারছে না টিনা। দোতলা বাড়িটার দিকে সে তাকিয়ে থাকে। একটু পর দোতলা বাড়ির প্রধান গেট থেকে একজন রোগা পাতলা তরুণ বের হয়। তাকে রেখে রৌনক গাড়ির দরজা খুলে টিনার দিকে তাকিয়ে বলে, তুমি বসো, আমি কথা সেরে আসি। বের হবা না? টিনা কিছু বলার পূর্বেই লোকটা গাড়ি থেকে বেরিয়ে শব্দ করে দরজা বন্ধ করে দেয়। টিনা অবাক হয়ে তাকিয়ে থাকে।
রৌনক লম্বা পায়ে হেঁটে গেটের সামনে গিয়ে দাঁড়ায়। রোগা পাতলা ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার গায়ে ফ্যাকাশে টি শার্ট, চোখে অস্বস্তি। দূর থেকে পুরো কথা শোনা না গেলেও শরীরের ভাষা স্পষ্ট বলে দিচ্ছে রৌনক জেরা করছে। তৃণার বুক ধুকপুক করতে থাকে। রৌনক নিচু স্বরে বলে, ছেলেটার মাথা নাড়ে, আবার কিছু ব্যাখ্যা দেয়। হঠাৎ রৌনকের কণ্ঠ একটু কঠিন হয়। তৃণা স্পষ্ট শুনতে পায় না, কিন্তু ভঙ্গিতে বোঝা যায় কোনো বিষয় ছেলেটাকে সে সতর্ক করছে। ছেলেটা রৌনকের দিকে এবার সরাসরি তাকিয়ে বলে, তারপর রৌনক তাকে গাড়ির দিকে ইশারা করলে সে ঘাড় ঘুরিয়ে একবার গাড়ির দিকে তাকায়। তৃণা তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়। তার মনে প্রশ্নের পর প্রশ্ন জমে ওঠে। এখানে কেন? এই ছেলেকে এখানে তাকে রৌনক কেন আনলো? নানান প্রশ্নে জর্জরিত হয়ে যায় তৃণা। মস্তিষ্ক হাঁপিয়ে ওঠে এসব প্রশ্নের উত্তর বের করতে গিয়ে। মিনিট দশেক রৌনক আর ছেলের মাঝে কথা হয়। কথা বললে ভুল হবে, চলে বাকবিতণ্ড। বাকবিতণ্ডটা ধীরে ধীরে তীব্র হয়ে ওঠে। হঠাৎ রৌনক এক ধাপ এগিয়ে যায়, কিছু একটা বলে। ছেলেটা চুপ করে তাকিয়ে থাকে। তৃণার বুক ধড়ফড় করে ওঠে। সে দরজার হ্যান্ডেলে হাত রাখে, কিন্তু রৌনকের বলা কথাটা মনে পড়ে, বের হবা না। হাত ধীরে সরিয়ে নেয়। গেটের ভেতর থেকে আরেকজন বের হয় এবার। একজন বয়স্ক লোক, মুখ ভর্তি সাদা দাড়ি, গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি, মুখায়ব কঠিন, দেখে মনে হচ্ছে সহজে তিনি হাসেন না। তিনি এগিয়ে এসে দুজনের মাঝখানে দাঁড়ানোর চেষ্টা করেন। রৌনক সঙ্গে সঙ্গে পেছনে সরে যায়। লোকটা কিছু বলে, মাথা নিচু করে ফেলে। খুব নরম স্বরে জবাব দেয় সে। তারপর পকেট থেকে মোবাইল বের করে কিছু দেখায়। লোকটা আর ছেলেটা তা দেখে একে অপরের দিকে তাকায়। বয়স্ক লোকটা হাত নেড়ে রৌনককে যেতে বলে। সে জবাবে কিছু একটা বলে ঘুরে গাড়ির দিকে হাঁটে। গাড়ির দরজা খুলে বসে সে। তখনও দুজন গেটের সামনে দাঁড়িয়ে। বিরক্তি নিয়ে ইঞ্জিন স্টার্ট দেয় রৌনক। তৃণা ধীরে বলে জিজ্ঞেস করে, কি হয়েছে? কিছু না। তৃণা চুপ থাকে। তার চোখ এখনো গেটের দিকে, যেখানে বয়স্ক লোকটা দাঁড়িয়ে আছে। ছেলেটা ভেতরে চলে গেছে। গাড়ি ঘুরিয়ে নেয়। ধীরে রাস্তায় ওঠে। গাড়ির ভেতরে লুকিং মিররে একবার চোখ রাখে রৌনক। গেটের সামনে দাঁড়িয়ে থাকা বয়স্ক লোকটা এখনো স্থির। তারপর আর সে তাকায় না। স্টিয়ারিংয়ে তার 4 আঙুলের চাপ গাঢ় হয়। চোয়াল শক্ত, বাড়ে গাড়ির গতি। তৃণা বুঝতে পারে লোকটা রেগে আছে। কি করবে বুঝতে পারে না সে। গাড়ির ভেতর ভারী নীরবতা নেমে আসে। কিছুক্ষণ পর তৃণা খুব আস্তে জিজ্ঞেস করে, ওরা কারা? রাস্তা থেকে রৌনক চোখ না সরিয়েই বলে, কেউ না। তৃণা আর কিছু বলে না। জানালার বাইরে তাকায়। বিকেলের আলো ম্লান হয়ে আসছে ধীরে ধীরে। হঠাৎ বাতাসের গতি বদলে যায়। আকাশে মেঘ ঘন হয়ে আসে। তৃণা জানালার কাঁচ নামিয়ে দেয়। ঠান্ডা হাওয়া মুখে লাগে। কয়েকটা সাইনবোর্ড পড়ে সে নিশ্চিত হয় তারা এখন সাভারে। চোখ ঘুরিয়ে রৌনকের দিকে তাকাতে চায়, কিন্তু সাহস পায় না। লোকটার ভেতরে কি চলছে তা বোঝা অসম্ভব। প্রায় 20 মিনিট গাড়ি চলে নীরবতায়। হঠাৎ উইন্ডশিল্ডে টুপ করে একটা জলের ফোঁটা পড়ে, তারপর আরেকটা। এরপরে শুরু হয় বৃষ্টি। প্রথমে ঝিরঝির, তারপর দ্রুত ঘন হয়ে আসে। ওয়াইপার চলতে শুরু করে। রাস্তায় প্রচণ্ড জ্যাম। জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে রৌনক আবার বিরক্ত হয়। গাড়ি ঘোরায় সে। একসময় পাকা রাস্তা ছেড়ে গাড়ি ঢুকে যায় লম্বা গাছ ঘেরা পথে। রাস্তার পাশে ছোট বড় গাছ, দূরে সারি সারি তাল গাছ, মাঝে মাঝে ছোট টং দোকান, যেখানে হলুদ আলো জ্বলে উঠতে শুরু করেছে। শহরের কোলাহল সব, শুধু দূরের বাতাস আর চলন্ত গাড়ির মৃদু শব্দ। তৃণা ভ্রু কুচকে চারপাশ দেখে। আমরা কোথায় যাচ্ছি? রৌনক সামনে তাকিয়ে উত্তর দেয়, শান্ত স্থানে। বৃষ্টি ক্রমশ বাড়ছে। গাড়ির ছাদে টুপটাপ শব্দ। তৃণা আর কিছু জিজ্ঞেস করে না, তবে নিশ্চিত তারা বাড়ির দিকে যাচ্ছে না। কিছুক্ষণ বাদে সামনে দেখা যায় বিশাল কাঠের গেট। বৃষ্টির মধ্যে আলো ঝাপসা। গাড়ি এসে সেখানে থামে। বাইরে থাকে সাইনবোর্ডে লেখা ইডেন গার্ডেন রিসোর্ট। দুজন দারোয়ান ছাতা মাথায় দৌড়ে এসে গেট খুলে দেয়। গাড়ি ধীরে রিসোর্টের ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতেই পরিবেশ বদলে যায়। সবুজে ঘেরা জায়গা, এমন বৃষ্টিতে চারপাশটা কেমন মনোমুগ্ধকর লাগছে। দারোয়ান পার্কিং দেখিয়ে দেয়। গাড়ি সেখানেই থামে। ইঞ্জিন বন্ধ হয়, কিন্তু কেউ নামে না। বাইরে মুষলধারে বৃষ্টি, কাছের ওপারে শুধু জলরেখা। রৌনক 2 হাত স্টিয়ারিংয়ে রেখেই বসে থাকে। চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। তৃণা তাকিয়ে থাকে তার দিকে। এত কাছে বসে থেকেও আজ লোকটাকে অচেনা লাগে। বজ্রপাতের আলো এক মুহূর্তের জন্য গাড়ির ভেতর আলোকিত করে দেয় দুজনকে। একটু পর দারোয়ান এসে দরজায় নক করে। চোখ মেলে গাড়ির কাছ নামায় সে। দারোয়ান প্রশ্ন করে, আপনাদের ট্রলি নামানো লাগবে? রৌনক উত্তর দেয়, না, কিছু লাগবে স্যার, ছাতা হলে ভালো হয়। মাথা নাড়িয়ে দারোয়ান চলে যায়। রৌনক ঘাড় হালকা ঘুরিয়ে তৃণার দিকে দৃষ্টি রাখে। মেয়েটা বাহিরে তাকিয়ে বৃষ্টি দেখায় মগ্ন। ছাতাসহ দারোয়ান ফেরত আসে।
বেশি বড় না, মাঝারি আকৃতির ছাতা। দুজন অনায়াসে যেতে পারবে এমন না। মানিব্যাগ থেকে 100 টাকার একটা নোট বের করে লোকটার হাতে দিয়ে ছাতাটা নেয়। দারোয়ান খুশি হয়, তাকে সালাম দিয়ে বিদায় হয়। কিছুক্ষণ পর রৌনক দরজা খুলে নামে। মুহূর্তেই বৃষ্টিতে ভিজে যায় সে। ছাতা মেলে গাড়ির দরজা বন্ধ করে। ঘুরে এসে গাড়ির দরজার পাশে দাঁড়িয়ে তিনার দিকে তাকায়। গাড়ির দরজা খুলছে বলে নামো। তিনা কয়েক সেকেন্ড স্থির বসে থাকে, তারপর ধীরে নেমে আসে গাড়ি থেকে। ছাতাটা মাঝখানে ধরে দাঁড়িয়ে থাকে রৌনক, কিন্তু তবুও বৃষ্টির তীব্রতায় দুজনেই ভিজে যায় মুহূর্তে। রৌনক কোনো কথা বলে না, শুধু একবার তাকিয়ে দেখে তৃণাকে। দেখে তারপর দ্রুত পায়ে রিসোর্টের মূল ভবনের দিকে হাঁটে। লবির সামনে পৌঁছতেই ছাতার আড়াল থেকেও ভিজে যায় দুজন। ভেতরে ঢুকতেই উষ্ণ আলো আর শুকনো বাতাস গায়ে লাগে। শীতল হাওয়া ছুতেই তৃণা মৃদু কেঁপে ওঠে। সোফার দিকে ইশারা করে রৌনক নিচু স্বরে বলে, তুমি বসো, আমি রুম আছে কিনা দেখে আসি। মাথা হালকা নাড়িয়ে তিনা চুপচাপ সোফায় গিয়ে বসে। ভেজা ওড়না চেপে ধরে। চারপাশে অচেনা পরিবেশ। রৌনক রিসিপশনের দিকে এগিয়ে যায়। রিসিপশনে বসা মেয়েটা ভদ্র হাসি দেয়। জি স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? একটা রুম লাগবে। বুকিং ছিল? না। তাহলে দেখছি। মেয়েটা কম্পিউটারের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত টাইপ করে, তারপর মুখ তুলে দুঃখিত স্বরে বলে, সরি স্যার, আজকে সব রুম বুকড। রৌনকের মুখ শক্ত হয়ে যায়। সে কিছু বলার আগেই পেছন দিক থেকে দ্রুত পায়ে একজন এগিয়ে আসে। স্যার আপনি? রৌনক তাকায়। ভালো করে তাকালে বুঝতে পারে লোকটাকে চেনে সে। কোনো এক সময় সাহায্য করেছিল। ম্যানেজার হালকা হাসি নিয়ে বলে, হঠাৎ এখানে? রৌনক সংক্ষিপ্ত স্বরে জবাব দেয়, বৃষ্টির কারণে এদিকে আসা। ম্যানেজার মাথা নাড়ে। রুম লাগবে? জি। সিঙ্গেল নাকি ডাবল বেডের? ডাবল বেডের, সাথে মিসেস আছেন। ম্যানেজারের দৃষ্টি স্বাভাবিক ভঙ্গিতেই সোফার দিকে যায়। সেখানে তৃণা বসে আছে। তৃণার সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেলে। বুকের ভেতর অকারণ টান লাগে। ম্যানেজার আবার রৌনকের দিকে তাকায়। ডাবল বেডের রুম তো সব বুকড স্যার। রৌনক বলে, একটা রাত থাকবো জাস্ট। ম্যানেজার একটু ভেবে বলে, আপনি 1 মিনিট বসুন, দেখি কি করা যায়। রৌনক মাথা নাড়িয়ে ফিরে আসে। তৃণা তখন উঠে দাঁড়িয়েছে। রুম পেয়েছেন? এখনো না। বৃষ্টি বাইরে আরও জোরে নামছে। লবির কাছে পানি ধাক্কা দিচ্ছে অবিরাম। কিছুক্ষণ পর রিসিপশন থেকে ডাক আসে। স্যার। রৌনক আবার এগিয়ে যায়। তৃণা দাঁড়িয়ে থাকে। ম্যানেজার এবার নিচু স্বরে বলে, একটা রুম ফাঁকা আছে। গেস্ট আগামীকাল দুপুর 12টায় আসবে, ততক্ষণ থাকতে পারবেন। রৌনক মাথা নাড়ে। ঠিক আছে। সংক্ষিপ্ত পেপার ওয়ার্ক শেয়ারে সে। ম্যানেজার চাবি এগিয়ে দেয়। রৌনক সৌজন্য হেসে বলে, ধন্যবাদ। ম্যানেজার সাথে সাথে বলে, ধন্যবাদ বলে আমাকে ছোট করবেন না স্যার। আপনি ওই দিন সাহায্য না করলে আমি তো আজকে থাকতামই না। রৌনক কথা সেরে ফিরে আসে। তিনার সামনে এসে থামে, বলে, চলো। দুজন পাশাপাশি হাঁটে করিডোর ধরে। লিফটে ঢোকার আগে একবার তিনার দিকে তাকায় রৌনক। লিফটের দরজা বন্ধ হয়ে যায়। উপরে উঠতে উঠতে শুধু তাদের নিঃশ্বাসের শব্দ শোনা যায়। টিনা ঢোক গিলে কাঁচোমাচো হয়ে আছে। রৌনক তার পাশে বুক টান টান করে দাঁড়িয়ে। আজকের রাতটা সহজ হবে না, দুজনেই তা বুঝতে পারছে। লিফটের দরজা খুলে গেলে রৌনক প্রথমে বের হয়। পেছন পেছন তিনা বের হয়। চাবিতে লেখা রুম নম্বর খুঁজতে শুরু করে। পেয়েও যায়। করিডোরটা নরম হলুদ আলোয় ভাসছে। বাইরে বৃষ্টির শব্দ এখানে মৃদু প্রতিধ্বনির মতো শোনা যায়। রৌনক চাবিটা দরজায় ঢুকিয়ে একবার ঘোরায়। টিক শব্দে লক খুলে যায়। সে দরজা খুলে সরে দাঁড়ায়। ভিতরে যাও। টিনা এক মুহূর্ত থেমে থাকে, তারপর ধীরে ভেতরে ঢোকে। রুমটা বড় না, আবার ছোটও না। একপাশে ডাবল বেড, সাদা চাদর টানানো। দেয়ালের পাশে কাঠের টেবিল, আলমারি, সোফা। রৌনক দরজা বন্ধ করে দেয়। ক্লিক শব্দটা অদ্ভুত স্পষ্ট শুনে যায়। কিছুক্ষণ কেউ কথা বলে না। টিনা আঙুল দিয়ে চুলের ডগা থেকে পানি ঝরায়। শরীরটা ঠান্ডায় কাঁপছে, কিন্তু সে কিছু বলে না। জানালার পাশে গিয়ে দাঁড়ায়। আলমারি খুললে সেখানে নতুন দুটো তোয়ালে দেখতে পায় রৌনক। সেগুলো বের করে নেয় সে। টিনা তখনও জানালার দিকে তাকিয়ে। বজ্রপাতের আলো এক ঝলক এসে তার মুখ আলোকিত করে। তার চোখে অদ্ভুত অস্থিরতা। রৌনক ধীরে বলে, চুল মুছে ফ্রেশ হয়ে নাও। বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকলে ঠান্ডা লাগবে। টিনা তাকায় না, শুধু বলে, ঠিক আছে আমি। এগিয়ে এসে পেছনে দাঁড়ায় রৌনক। কি মনে করে তৃণাও ঘোরে। রৌনকের চোখও সরাসরি তার চোখে। ধীরে ধীরে তাদের দৃষ্টি মিলে যায়। মুহূর্তটি স্থির হয়ে যায়। বৃষ্টির ফোঁটা জানালার কাছে পড়ে ঝকঝক শব্দ হচ্ছে, কিন্তু এই নীরবতার মাঝে সবকিছু স্তব্ধ। দুজন মানুষ হারিয়ে যায় একে অপরের দৃষ্টিতে। গ্রাস করে নেয় নীরবতা। যেই নীরবতার শুরু আছে, কোনো শেষ নেই।